নমস্কার, আমি ডক্টর নীলাদ্রি শেখর মান্না। আমি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। আজকে ঘাড়ে ব্যথা বা সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস নিয়ে কথা বলবো। আমাদের কাছে ঘাড়ে ব্যথার যখন পেশেন্ট আসে, মেনলি ঘাড়ে ব্যথা অনুভব করে পেশেন্ট, ঘাড়টাকে নাড়াতে পারে না, ঘাড়টা স্টিভ হয়ে যায়। মেনলি যখন সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করে এই ব্যথাটা বেশি অনুভব করে। এছাড়া কিছু পেশেন্টের মাথা ঘোরাতে পারে, মাথা যন্ত্রণা করে অনেকের ক্ষেত্রে। এছাড়া কিছু পেশেন্টের শোল্ডার, হাত বা হাতের আঙ্গুলগুলোয় বল পায় না, বা কোনো কিছু কাজ করতে গেলে হাত বা এই শোল্ডার ঝিনঝিন করে বা সেরকম শক্তি পায় না। অনেক সময় হাত বা এই শোল্ডারে ব্যথা অনুভব করে। এসব সিমটমগুলো নিয়ে আসে। এই যে ঘাড়ে ব্যথা, এটা কিন্তু সাধারণত বা সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, এটা কিন্তু সাধারণত দু রকম টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে ডিজেনারেটিভ টাইপের, আর একটা হচ্ছে অটো ইমিউন টাইপের। ডিজেনারেটিভ যে টাইপের, এটাই কিন্তু মেনলি কিন্তু আমরা মেডিকেলে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস বলে থাকি। এক্ষেত্রে কি হয়, আমাদের ঘাড়ে ছোট ছোট 7টা টুকরো ভার্টিব্রা বা ছোট হাড় নিয়ে তৈরি হয়। এই যে ভার্টিব্রাল যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের হাড়গুলো কিন্তু ক্ষইতে থাকে। অনেক সময় দুটো হাড়ের মধ্যে এই যে স্ট্রাকচারটা, তার মধ্যে স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল কর্ডের কিন্তু বাল্জ আউট হয়ে যায়, বাইরের দিকে বেরিয়ে আসে। তখন সেই কন্ডিশনটাকে আবার ডিস্ক প্রলাপস বা স্লিপ ডিস্ক বলা হয়। মেনলি কাদের ক্ষেত্রে হয়ে থাকে, যারা খুব বেশি ভারী কাজ করে, মোটে, বা যারা কুলি বা খুব বেশি ভারী বোঝা বয়ে, খুব বেশি কায়িক পরিশ্রম করে, তাদের ক্ষেত্রে যেরকম দেখা যায়। এছাড়া যারা খুব সেডেন্টারি লাইফ কাজ ডিল করে, যারা খুব বসে বসে কাজ করে বা অফিস আদালতে কাজ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা দিতে পারে। অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা দেয়, যারা কন্টিনিউয়াস কোনো ইলেকট্রিক গ্যাজেট, মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে, সঠিক সিকোয়েন্সে ব্যবহার করে না, বা স্পাইনাল কর্ডের পশ্চার মেনটেন করে না, যারা অনেকক্ষণ শুয়ে শুয়ে কোনো কাজ করে বা শুয়ে শুয়ে পড়ছে বা ল্যাপটপ বা এগুলো দেখে বা ঝুঁকে দেখে, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে। এছাড়া যাদের আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি, যারা কিন্তু খুব বেশি ওবেসিটি হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। আর উল্টো দিকে যেটা অটোইমিউন একটা ডিসঅর্ডার বললাম, অটোইমিউন ডিসঅর্ডার বলতে যে ক্ষেত্রে বংশগত অসুখটা আসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাবা কাকা দাদু এদের কারুর ছিল, বা মামা বাড়ির তরফ থেকে কারুর ছিল, পরবর্তীকালে তার হয়ে থাকে। এক্ষেত্রে একটা জিন পাওয়া যায়, HLA-B27, এই জিনটা পজিটিভ পাওয়া যায়, মানে এই জিনটা বংশগত ধারায় চলে আসে। এই সব পেশেন্টের এই অ্যাঙ্কাইলোস্পন্ডিলাইসিস অসুখটা পাওয়া যায়। এক্ষেত্রে কি হয়, এই যে ভার্টিব্রা থাকছে আমাদের, এই ভার্টিব্রাগুলো স্ট্রাকচার বজায় রাখার জন্য সামনে কিছু লিগামেন্ট আর পেছনে কিছু লিগামেন্ট দিয়ে স্ট্রাকচারটা বজায় থাকে। এই লিগামেন্টগুলো স্টিভ হয়ে যায়। আর এক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঘাড় এবং বডি পুরোটা ঘোরাতে হয় পেশেন্টকে, এতটা স্টিভ হয়ে যায়। এই অ্যাঙ্কাইলোস্পন্ডিলাইসিসের ক্ষেত্রে যেটা হয়, শুধু যে ঘাড়ে হয় সেরকম নয়, পুরো স্পাইনাল কর্ডে হয়। মেনলি কোমরের দিকে যে জয়েন্টগুলো থাকে আমাদের, স্যাক্রোইলিয়াক জয়েন্ট বলা হয়, ওই জয়েন্টও ইনভলভ হয়। যখন প্রথমে শুরু হচ্ছে এই অ্যাঙ্কাইলোস্পন্ডিলাইসিস, অনেক ক্ষেত্রে পেশেন্টের ফিভার পাওয়া যেতে পারে, কোনো বডিতে ইনফেকশন পাওয়া যেতে পারে, চোখের ইনফেকশন পাওয়া যেতে পারে, ইরিটেবল বায়োল সিনড্রোম পাওয়া যেতে পারে, বা স্পাইনাল কর্ডের যে কোনো জায়গায় ব্যথা পাওয়া যায়, বডি এক, ম্যালেজ, এগুলো পাওয়া যায়, দুর্বলতা তৈরি হয়। এই ক্ষেত্রে অ্যাঙ্কাইলোস্পন্ডিলাইসিসের ক্ষেত্রে, অসুখটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাত্রের দিকে ব্যথা বাড়ে, মেনলি হচ্ছে মর্নিংয়ে খুব বেশি ব্যথা অনুভব করে, এবং যত কন্টিনিউয়াস হাঁটাচলা করে, মোশনের মধ্যে থাকে, কাজ করে, আস্তে আস্তে কিন্তু ব্যথা কমতে থাকে। এর মাধ্যমেই কিন্তু মেনলি সার্ভাইকাল স্পন্ডিলাইসিস আর এর মধ্যে ডিফারেন্স করা হয়। অ্যাঙ্কাইলোস্পন্ডিলাইসিসের ক্ষেত্রে, অ্যাঙ্কাইলোস্পন্ডিলাইসিসের ক্ষেত্রে ব্যথাটা মর্নিংয়ে বাড়ে, বিশেষ করে হাঁটাচলা করে আস্তে আস্তে ব্যথাটা কমে,
এবং রাত্রেও ব্যথা বাড়ে কিছু ক্ষেত্রে, কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলোসিসে কিন্তু সবসময় ব্যথা থাকে। আর অ্যাঙ্কাইলো স্পন্ডিলোসিসের ক্ষেত্রে পুরো স্পাইনে, শুধু ঘাড়ে নয়, অন্য কোমরের অন্য জায়গাগুলোও কিন্তু ব্যথা অনুভব হতে পারে। সঙ্গে কোনো ইনফেকশানের যে সিমটমগুলো সেগুলো আসে, চোখের ইনফেকশান হতে পারে, ফিভার থাকতে পারে, বডি এক হতে পারে, এগুলো সমস্যাগুলো আসে। কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলোসিসের ক্ষেত্রে কিন্তু মেনলি কিন্তু ঘাড়ের ব্যথাটা অনুভব হয়। আর সার্ভাইকাল স্পন্ডিলোসিস কিন্তু ছেলে মেয়ে উভয়েরই কিন্তু পাওয়া যায়, কিন্তু অ্যাঙ্কাইলো স্পন্ডিলোসিসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মানুষদের কিন্তু হয়ে থাকে। আর সার্ভাইকাল স্পন্ডিলোসিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো বয়সে হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশি বয়সেই পাওয়া যায়। আর অ্যাঙ্কাইলো স্পন্ডিলোসিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 15 থেকে 45 ইয়ং এজেই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা ডায়াগনোসিস হয়ে যায়। এক্ষেত্রে কি করা হয়, এই যে কোনো সার্ভাইকাল স্পন্ডিলোসিস হোক বা অ্যাঙ্কাইলো স্পন্ডিলোসিস যে ডায়াগনোসিস আমাদের কাছে যখন পেশেন্ট আসে, বেশিরভাগ ক্ষেত্রে এক্স রে করতে দেওয়া হয়। এক্স রে, সার্ভাইকাল রিজিয়ন এক্স রে করতে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে যদি অ্যাঙ্কাইলো স্পন্ডিলোসিসের সাসপেক্ট করা হয় তাহলে পুরো স্পাইনের ক্ষেত্রে বা মেনলি স্যাক্রোইলিয়াক জয়েন্টের ক্ষেত্রে কিন্তু এই এক্স রেগুলো করতে দেওয়া হয়। এছাড়া এই ডিস্ক প্রোলাপস বা নার্ভ ইনভলভড হয়েছে নাকি, নার্ভ কম্প্রেশন হয়েছে নাকি সেটা জানার জন্য কিছু ক্ষেত্রে এমআরআই করতে দেওয়া হয়। এছাড়া কিছু স্পেশাল কেসে সিটি স্ক্যানও করতে দেওয়া হতে পারে। কিছু ব্লাড টেস্ট করতে দেওয়া হয়। যে জিনের কথা বললাম অ্যাঙ্কাইলো স্পন্ডিলোসিসের ক্ষেত্রে, HLA-B27, এই জিনটা জানার জন্য এটার জন্য স্টাডি করতে দেওয়া হয় ব্লাডের মাধ্যমে। এছাড়া ESR, CPR বা CBC, এইসব টেস্টগুলোও কিন্তু ব্লাডের ক্ষেত্রে করা হয় ইনফেকশনটা কতটা কি আছে জানার জন্য। আমাদের কাছে যখন পেশেন্ট আসে হোমিওপ্যাথিতে, সাধারণত পেশেন্টের কেস টেকিং করা হয়, ব্যথাটার ক্যারেক্টার দেখা হয়, ব্যথাটা কখন বাড়ছে, কমছে, ব্যথাটা কোন জায়গায় আছে, তীব্রতা কীরকম পেশেন্ট অনুভব করছে, এছাড়া অ্যাসোসিয়েটেড অন্য কোনো সিমটম আছে নাকি, এছাড়া তার ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, এগুলোও দেখা হয়। এই সব ক্যারেক্টারগুলো দেখে টোটালিটি অফ সিমটমের ভিত্তিতে টেস্টিং করে যে কোনো ওষুধ আসতে পারে হোমিওপ্যাথিতে। তো বিশেষজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে আপনাকে দেখাতে হবে, উনি টেস্টিং করে যে কোনো ওষুধ আসতে পারে। সাধারণ ক্ষেত্রে ব্রায়োনিয়া, রাক্সটাক্স, ক্যালিনিয়া, হাইপেরিকাম, এছাড়া ন্যাট্রামিউ, কস্টিকাম, সালফার, এরকম কনস্টিটিউশনাল ওষুধ আসে। এছাড়া ক্যালকেরিয়া ফস, রুটা, গোয়েকাম, যদি ইউরিক অ্যাসিডের সঙ্গে যদি সাইড ওয়াইজ বেশি থাকে তাহলে আর্টিকা ইউরেন্স, বায়োকেমিক কিছু ওষুধ দেওয়া হয়, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, ন্যাট্রাম সাল। এর সঙ্গে অবশ্যই ওষুধগুলো যেরকম আপনাকে প্রপার একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসককে দেখিয়ে আপনাকে খেতে হবে, সঙ্গে কিন্তু যে অ্যাডভাইসগুলো দেওয়া হয় অ্যাডভাইসগুলো কিন্তু মেনে চলতে হবে। বিশেষ করে আমরা যখন অ্যাক্টিভ স্টেজে ব্যথা নিয়ে আসছে, আমরা পেশেন্টকে বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি যে প্রথম 48 ঘন্টা আপনি কোল্ড অ্যাপ্লিকেশান করুন, তারপরে 48 ঘন্টার পরে কিন্তু হট অ্যাপ্লিকেশান বা গরম স্যাগ আপনি নিতে পারেন। যদি কেউ মনে করে কোনো তেল, সর্ষে তেল বা নারকেল তেল গরম করে নিতে, মালিশ টাইপের করতে চায়, করতে পারে, কিন্তু সেটা পরের 48 ঘন্টা। এলোপ্যাথি ডাক্তারবাবুরা বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেয়, যেহেতু এর অভাবে ওই ক্ষেত্রে অভাব দেখা দেয়। কিন্তু আমরা হোমিওপ্যাথিতে যে বায়োকেমিক ওষুধগুলো দিই, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস বা ন্যাট্রাম সাল, এইসব বায়োকেমিক ওষুধের দ্বারা কিন্তু এর একই রকম কিন্তু এই ক্যালসিয়াম বা ভিটামিন D3 কিন্তু অভাবটা কিন্তু ঘাটতিটা পূরণ করা সম্ভব। পেশেন্টকে রেস্টে থাকতে বলা হয়, ঘাড়টাকে বিশেষ করে রেস্টে থাকতে হবে। এর মধ্যে যদি কেউ কাজ করে, যে কাজ করতেই হবে তাকে, তখন কিন্তু নেক কলার বা নেক বেল্ট কিন্তু ব্যবহার করা হয়, যাতে ঘাড়টা কিন্তু রেস্টে থাকতে পারে। যে জায়গায় কাজ করে, যে চেয়ার বা টেবিলে কাজ করছে, চেয়ার কিন্তু নেক সাপোর্ট চেয়ার থাকতে হবে, মানে ঘাড়ের নিচ পর্যন্ত চেয়ারের পেছনটা থাকলে হবে না, তার সাপোর্টটা কিন্তু
মাথার পর্যন্ত মানে নেকটাকে যেন সাপোর্ট থাকে সেরকম চেয়ার ব্যবহার করতে হবে। শক্ত বিছানা ব্যবহার করতে হবে, বিছানা একই লেভেলে যেন থাকে। বিছানার মধ্যে যে বালিশটা ব্যবহার করবে, বালিশটা যতটা পাতলা করা যায় সেটাই ভালো। যদি সেটা সম্ভব না হয়, বেড কভার বা কম্বল কোনোটাকে কিন্তু পাট করে সেটাকে কিন্তু মাথায় নিতে পারে। এছাড়া পেশেন্টকে বলা হয় যে ঝুঁকে কিন্তু কাজ করবে না, ঝুঁকে যতটা কম কাজ করবে সেটাই কিন্তু ভালো। এছাড়া যারা সেডেন্টারি লাইফ হ্যাবিট করে তাকে কিন্তু নিয়মিত এক্সারসাইজ করতে বলা হয়। কিছু যখন ব্যথাটা কমে যায়, নেকের কিছু এক্সারসাইজ বা শোল্ডারের কিছু এক্সারসাইজ, স্ট্রেচিং যেগুলো শিখিয়ে দেওয়া হয় সেগুলো কিন্তু করতে বলা হয়। অ্যাঙ্কাইলোস্পন্ডিলাইসিসের ক্ষেত্রে কিন্তু পেশেন্টকে আমরা অ্যাক্টিভ এক্সারসাইজের কথা বলে থাকি, মানে রানিং, সুইমিং, ডান্সিং বা কোনো ভালো রকম এক্সারসাইজ হবে এরকম কোনো খেলা, ফুটবল, ভলিবল, ক্রিকেট এরকম টাইপের বড় কিছু মানে ভালো কিছু খেলা, এরকম অ্যাডভাইস দিয়ে থাকি। কারণ হচ্ছে যত অ্যাক্টিভিটি করবে অ্যাঙ্কাইলোস্পন্ডিলাইসিসের ক্ষেত্রে তত কিন্তু ব্যথাটা কিন্তু উনার ক্ষেত্রে কম অনুভব হবে এবং পেশেন্ট কিন্তু বেটার থাকবে। কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের ক্ষেত্রে কিন্তু উল্টো, যত বেশি কায়িক পরিশ্রম করবে ব্যথাটা কিন্তু বাড়বে। এছাড়া যদি কারোর ওজন খুব বেশি থাকে তাহলে তাকে কিন্তু ওজনটাকে কিন্তু কন্ট্রোলের জন্য সাইড ওয়াইজ কিন্তু ডাক্তারবাবুকে আপনার চিকিৎসা করাতে হবে বা এক্সারসাইজ করতে হবে। যদি কোনো এর সঙ্গে কিন্তু মানসিক স্বাস্থ্যেরও একটা নির্ভর থাকে, যদি কারোর ক্ষেত্রে অ্যাংজাইটি বা স্ট্রেস বেশি থাকে তাহলে কিন্তু এই অসুখগুলো দেখা যায় যে এক্সাজারেশন হয়, বাড়ে। ফলে কারোর যদি এরকম থাকে মেডিকেশন করতে হবে বা এক্সারসাইজের মাধ্যমে স্ট্রেস টেনশনটাও কিন্তু সাইড ওয়াইজ কমাতে হবে। যারা ইলেকট্রিক গ্যাজেট, মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করছে চেষ্টা করতে হবে চোখের লেভেলে ব্যবহার করা, খুব বেশি নিচের দিকে ঝুঁকে বা উপর দিকে ঝুঁকে কিন্তু যেন ব্যবহার না করা হয়। একই চোখের লেভেলে হাতে রেখে মোবাইল না দেখে স্ট্যান্ড ব্যবহার করতে হবে মোবাইলে। এইভাবে কিন্তু চোখের লেভেলে ব্যবহার করলে বা অনেকে শুয়ে শুয়ে পড়া অভ্যেস বা শুয়ে শুয়ে ল্যাপটপ মোবাইল দেখা অভ্যেস, সেটাও কিন্তু সেখান থেকে কিন্তু নিজেকে দূরে থাকতে হবে। স্ট্রেট বসতে হবে, স্পাইন যেন সোজা, সিদ্ধাটাটা যেন সোজা থাকে, এই কথাগুলো মেনে চলতে হবে। কেউ যদি খুব বেশি এর সঙ্গে স্মোকিং অ্যাডিকশন থাকে স্মোকিংটা ছাড়তে হবে কিন্তু, কারণ স্মোকিংটা কিন্তু এই সমস্যাটাকে বাড়িয়ে দেয় অনেক ক্ষেত্রে আমরা দেখি। এই অ্যাডভাইসগুলো মেনে চলতে হবে। প্রপার কিন্তু আপনি অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখাতে হবে, যে ক্ষেত্রে ডাক্তারবাবু সঠিক ডায়াগনোসিস করবে এবং সঠিক ওষুধ দেবে। পরবর্তীকালে যখন কমে যাবে আপনাকে এক্সারসাইজগুলো জানিয়ে দেবে। তবে চেষ্টা করতে হবে এক্সারসাইজটা কিন্তু অ্যাক্টিভ স্টেজে, যখন ব্যথা থাকবে তখন একেবারেই নয়। ব্যথা কমে গেলে এটা পরবর্তীকালে যাতে সহজে আর অসুখটা না আসে তার জন্য এক্সারসাইজটা, সেটাই কিন্তু শিখতে হবে এবং সেটা করতে হবে। অ্যাক্টিভ স্টেজে যখন ব্যথা থাকছে তখন করা যাবে না। এইভাবে মেনে চললে কিন্তু আপনার এই সার্ভাইকাল স্পন্ডিলাইসিস বা অ্যাঙ্কাইলোস্পন্ডিলাইসিস বা ঘাড়ে ব্যথা একেবারে হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু 100% একবারে কিন্তু আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। থ্যাংক ইউ।